দুদিন বাদে বাজার থেকে বের হওয়ার সময় দেবেশের সঙ্গে দেখা হয়ে গেল। সাইকেল থেকে নেমে দেবেশ বুঝিয়ে দিল কিভাবে ওর ডেরায় পৌঁছাতে হবে। নিজের মোবাইল নাম্বার দিয়ে বলল, যেদিন যাবি তার আগে আমাকে ফোন করবি। সকালের দিকে আয়, দুপুরে একসঙ্গে ভাত খাবো। সঙ্গে যদি মাধবীলতা যায়, কুছ পরোয়া নেহি, আমরা তো ডাল ভাত তরকারি খাই, হয়ে যাবে। দেবেশ, তুই বেশ ভালো আছিস, তাই না? হো হো করে হাসলো দেবেশ। তারপর সাইকেলে উঠে চলে গেল। বাড়িতে ফেরা মাত্র মাধবীলতা বলল, শোনো, জগদীশ বাবু ফোন করেছিলেন। কি বললেন? উনি ঘন্টাখানিকের মধ্যে একজনকে নিয়ে আসছেন বাড়ি দেখাতে। বেশ করিতকর্মা লোক তো, ওর সঙ্গে তোমার কথা বলে নেওয়া উচিত। মাধবীলতা বলল, কি ব্যাপারে? আশ্চর্য মানুষ তুমি, ওকে পারিশ্রমিক দেবে না? ওহো, অনিমেষ হেসে ফেলল। হাসছো যে? তুমি দালালি না বলে পারিশ্রমিক বললে তাই। তা ওদের নিশ্চয়ই ফিক্সড রেট থাকে। বাড়ি ভাড়া পেতে গেলে দালালকে 1 মাসের ভাড়া দিতে হয়। কিন্তু ওকে এত কিছু জিজ্ঞাসা করব কি করে? দেখি নামটা কি বলেন, উনি নিশ্চয়ই জানেন। অনিমেষ বলল, কেন, তুমি ওকেই জিজ্ঞাসা করো কত দিতে হবে। মাধবীলতা বলল, তুমি যদি না পারো তাহলে আমি ওকে জিজ্ঞাসা করতে পারি। জগদীশ বাবু যাকে সঙ্গে নিয়ে এলেন তার বয়স বেশি নয়, 50-এর এপাশেই। সাদা পাজামা পাঞ্জাবি পরা। নমস্কার করে বললেন, আমি স্বপ্নেন্দু দত্ত। জগদীশ বাবু বললেন, আপনারা বাড়ি বিক্রি করবেন? হ্যাঁ। বাড়ির মালিককে? আমার ঠাকুরদা বাড়িটা বানিয়েছেন, তার কাছ থেকে আমার বাবা বাড়িটা পেয়েছিলেন। এখন আমার মা এখানে থাকেন, তিনি বাড়ির মালিক বলতে পারেন। কেন, ছেলে হিসেবে আপনারও তো অর্ধেক পাওয়ার কথা। কোর্টে গিয়ে আইন সম্মত করে নেননি? স্বপ্নেন্দু জিজ্ঞাসা করলেন। জগদীশ বাবু বললেন, অনিমেষ বাবু কলকাতায় থাকেন বলে ওসব করা হয়নি, এখন হবে, কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। আপনার আর কোনো ভাই বোন নেই? জগদীশ বাবু মাথা নাড়েন, না, উনি একমাত্র ছেলে। গুড, চলুন দেখা যাক। স্বপ্নেন্দু বললেন। প্রায় আধ ঘন্টা ধরে স্বপ্নেন্দু দত্ত জগদীশ বাবুকে নিয়ে পুরো বাড়িটা ঘুরে দেখলেন, এমনকি ভাড়াটের দিকটাও। জগদীশ বাবু অনিমেষকে বলেছিলেন, আপনি বসুন, আমিও সঙ্গে আছি। বাড়ি দেখার পর সবাই বারান্দার চেয়ারে বসল। স্বপ্নেন্দু দত্ত কোনো ভনিতা না করে বললেন, আপনারা এই বাড়ির কোনো যত্ন করেননি, মনে হয় বহু বছর মেরামত করা হয়নি। হ্যাঁ, কথাটা ঠিক। আমি যদি কিনি তাহলে এই বাড়ি ভেঙে ফেলব। ভেঙে ফেলবেন? প্রশ্নটা মুখ থেকে বেরিয়ে এলো। দেখুন, এই বাড়ি তৈরি হয়েছে পরিকল্পনা ছাড়াই। যিনি তৈরি করেছিলেন তার ইচ্ছে ছিল পরিবারের সবাই একসঙ্গে থাকবে। এখন এত বড় পরিবার কোথায়? আর থাকলেও একসঙ্গে থাকে না। আমাকে মাল্টি স্টোরেড বিল্ডিং তৈরি করতে হবে। ওপাশে অনেকটা জায়গা ছাড়তে হবে রাস্তার জন্য। কিন্তু দুটো কথা জানতে চাইবো, আপনার ভাড়াটে কি উঠে যাবেন? সবে কথা শুরু হয়েছে, উনি 3 লক্ষ টাকা চেয়েছেন। সেটা আপনার হেডেক। আমি চাইবো ভাড়াটেহীন বাড়ি কিনতে। আমি কিনে তুলতে গেলে অনেক ঝামেলা হবে। স্বপ্নেন্দু বললেন। অনিমেষ চুপ করে থাকলো। 2 নম্বর, লোকাল সরকারি পার্টি কি আপনাকে বাড়ি বিক্রির ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছেন? স্বপ্নেন্দু তাকালেন। হ্যাঁ, জগদীশ বাবু বলায় আমি ওদের সঙ্গে কথা বলেছি। নৃপেন বাবু এবং ভোম্বল বাবু সম্মতি দিয়েছেন। আপনি ভাগ্যবান, খুব ভালো খবর। এখন বলুন, এই বাড়ি জমির জন্য আমাকে কত টাকা দিতে হবে? স্বপ্নেন্দু জিজ্ঞাসা করলেন। অনিমেষ জগদীশ বাবুর দিকে তাকালো। আপনি বলুন। জগদীশ বাবু বললেন, এই পাড়ার জমির কাঠা যে দামে বিক্রি হয় সেই দামের সঙ্গে বাড়ির দাম যোগ করলেই অঙ্কটা বের হতে পারে।
স্বপ্নেন্দু বললেন, বাড়ির দাম তত ঠিক করাই যাবে না, জমির দামই আসল ব্যাপার। ঠিক আছে, আপনি ভাড়াটের ব্যাপারটা দেখুন, আমি কেনার ব্যাপারে ইন্টারেস্টেড। আপনাকে কোনো ফ্ল্যাট দেব না, স্রেফ আন্দাজে 1,20,00,000 টাকার অফার দিচ্ছি। আর হ্যাঁ, বাড়ির প্ল্যানের একটা কপি আমার চাই। কোর্ট থেকে মালিকানা আইনসম্মত করে নিন, উইল থাকলে কোনো সমস্যা হবে না। স্বপ্নেন্দুকে নিয়ে ফিরে যাচ্ছিলেন জগদীশবাবু। অনিমেষ তাকে বলল, আপনি একটু পরে গেলে অসুবিধা হবে? না না, ঠিক আছে। স্বপ্নেন্দু বাবু, আপনি যান, আমি পরে আসছি। গাড়ি চলে গেলে জগদীশবাবু কাছে এলেন। বলুন। অনিমেষ সরাসরি জিজ্ঞাসা করল, আপনার পারিশ্রমিক নিয়ে আমরা কথা বলিনি, আমি কি রামদার কাছে জেনে নেব? কি কাণ্ড, আমি কি নেই তা তিনি জানবেন কি করে? তার সঙ্গে তো আমি কোনো কাজ করিনি। হাসলেন জগদীশবাবু। এসব নিয়ে একটুও ভাববেন না। অলিখিত একটা কমিশনের কথা যারা বেচাকেনা করেন তাদের সবাই জানেন। স্বপ্নেন্দু দত্ত যে দাম দিতে চাইছেন তা তো জানা হলো। যদি কেউ ওর চেয়ে বেশি দাম দিতে রাজি হন, তার জন্য অপেক্ষা করতে হবে। এতে আপনাদের যেমন লাভ, তেমনি আমারও। অনিমেষ বলল, আমি এসব ব্যাপারে নিতান্তই অজ্ঞ। কমিশনের ব্যাপারটা যদি বলেন। সিম্পল, আমি মাত্র 5% নিই, তাও ভাগাভাগি করে। যিনি কিনছেন তিনি 2.5, যিনি বিক্রি করবেন তিনি 2.5। আপনি না হয় 2 দেবেন, আমি বায়ারের কাছ থেকে 3 চেয়ে নেব। আমাকে বিক্রির ব্যাপারটা একটু প্রচার করতে হবে। জগদীশবাবু মাথা নেড়ে বললেন, প্রচার করবেন কিভাবে? লোকাল কাগজগুলোতে বিজ্ঞাপন ছাপবো। এর জন্য আপনাকে আমাকে কিছু দিতে হবে না, খরচ যা হবে তা আমিই দেব। আপনি কোর্টের ব্যাপারটা ফয়সালা করে ফেলুন। এখানকার কোনো উকিলকে চেনেন? জগদীশবাবু তাকালেন। মিস্টার রায়ের মুখ মনে পড়ায় অনিমেষ মাথা নেড়ে বলল, হ্যাঁ। গুড, তাহলে চলি, প্রয়োজন হলে ফোন করব। জগদীশবাবু চলে গেলেন। ফিরে এসে বারান্দায় দাঁড়াতেই মাধবীলতা এগিয়ে এলো। কি হলো? অনিমেষ স্বপ্নেন্দুর কথাগুলো জানালে মাধবীলতা বলল, বাবা, খুব খুঁতখুঁতে লোক তো। অবশ্য টাকা দিয়ে যে কিনবে সে তো সব দিক দেখেই নেবে। 3টে সমস্যার সমাধান করতে হবে, অনিমেষ বলল। মাধবীলতা মাথা নাড়ল। একটা হলো মালিকানা ঠিক করে নেওয়া, দ্বিতীয়টা ভাড়াটেদের তুলে দেওয়া, তৃতীয়টা কি? দাদুর বানানো এই বাড়ি ভদ্রলোক ভেঙে ফ্ল্যাট বাড়ি বানাবেন। ছেলেবেলায় চোখের ওপর বাড়িটাকে তৈরি হতে দেখেছি, শোনার পর থেকে কেমন লাগছে? অনিমেষ বলল। এই সময় পেছন থেকে ছোট মার গলা শোনা গেল, তাহলে থাক। মাধবীলতা হাসল। আচ্ছা, তোমার যদি একটা মেয়ে থাকতো এতদিনে, তার অনেক দিন আগে বিয়ে হয়ে যেত। বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে তাকে তাদের নিয়ম অনুযায়ী চলতে হবে। তাকে যদি বিকেল 4টের সময় ভাত খেতে হয়, তুমি কি বলবে? ওই বাড়িতে থাকিস না? দুটো কথা এক হলো। অনিমেষ বিরক্ত। প্রায়। যে বাড়ি কিনবে সে কি করবে তা বিক্রেতা ঠিক করবে, মাধবীলতা বলল। এটা কোনো সমস্যা নয়। আমরা বাধ্য হয়ে বাড়ি বিক্রি করতে চাইছি, আর ওরা কোনো তাজমহল কিনছে না যে ভেঙে ফেলতে পারবে না। ছোট মা বললেন, ঠিক কথা, কিন্তু ভাড়াটেদের কি তোলা যাবে? ওদের ছোট বউটা খুব বিপদে পড়ে যাবে। অনিমেষ অবাক হলো। কেন, তার কি হলো? ছোট মা বলল, বাপ ভাই বোন নেই। স্বামী যাওয়ার পর ভাসুরের সংসারে থাকতে পারছে দিনরাত কাজ করে বলে। রান্নাঘরটা বেশ বড় বলে ওখানেই শোয়। ওরা যদি আরো ছোট বাড়িতে ভাড়া নিয়ে চলে যায়, তাহলে ওর নিশ্চয়ই জায়গা হবে না। যিনি তোমার সেবা করেছিলেন? হ্যাঁ, খুব ভালো মেয়ে। তাকে নিয়ে চিন্তা করার আমাদের দরকার নেই, অনিমেষ বলল। ছোট মা বললেন, ওরা যা চাইছে তাই দিয়ে দিলে যদি ভালো বাড়ি ভাড়া পায়, যেখানে মেয়েটা থাকতে পারবে,
আর তাই দেওয়া উচিত। 20 লক্ষ টাকা থেকে কিছু কমলে কি খুব অসুবিধে হবে মাধবীলতা? আপনি চাইলে নিশ্চয়ই দেওয়া যেতে পারে, মাধবীলতা বলল। ওহো, একটা কথা, অনিমেষ বলল। মিস্টার রায় মানে বাবার উকিল বলেছিলেন কোর্ট থেকে ফেরার পথে আমাদের বাড়িতে আসবেন। সেদিন তো আসেননি। পরে আমি যখন বাইরে গিয়েছি তখন কি এসেছেন? তোমার কি হয়েছে বলো তো? মাধবীলতা জিজ্ঞাসা করলো। কেন? অনিমেষ তাকালো। ভদ্রলোক এলে কি আমরা তোমাকে জানাতাম না? তা বটে। এরপর ভাত খেয়ে উঠে বলবে, খাইনি তো। মাধবীলতা হেসে ফেলল। ছোট মা যোগ করলেন, ওর বাবাও একই কথা বলতো। বিকেলে মিস্টার রায়ের বাড়িতে রিক্সা নিয়ে গেল অনিমেষ। জলপাইগুড়িতে আসার পর বেরোলেই রিক্সা ভাড়া দিতে হচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে। এরপর থেকে একটু একটু করে হাঁটার চেষ্টা করতে হবে। ক্লাস নিয়ে টানা মিনিট 10 হাঁটার পরে সে আর হাঁটতে পারে না। চেম্বার খোলা ছিল। একটি তরুণ, সম্ভবত মিস্টার রায়ের সহকারী, বললেন, কদিন ধরে স্যার কোর্টে যাচ্ছেন না? প্রেশার বেড়ে গিয়েছিল। কি দরকার? উনি আমার বাবার উইল করেছেন। বাবার নাম মহিতোষ মিত্র। সেই ব্যাপারে কিছু বলার ছিল। উনি বলেছিলেন আমাদের বাড়িতে যাবেন। অনিমেষ বলল, জানি। সেদিন উনি অসুস্থ হয়ে পড়েন। দাঁড়ান দেখছি। তরুণ ভেতরে চলে গেল। ফিরে এলো কয়েক মিনিটের মধ্যে। বসুন, স্যার আসছেন। মিস্টার রায়কে অবশ্য বেশ দুর্বল দেখাচ্ছিল। চেয়ারে বসে বললেন, আমি খুব দুঃখিত। হঠাৎই প্রেশারটা। ঠিক আছে, এখন কেমন আছেন? কিছুটা ভালো। সারা জীবন এত টেনশন। যাকে, উইলটা নিয়ে মিসেস মিত্র কি করবেন বলেছেন? মিস্টার রায় বললেন, না, আমি চাই বাবার শেষ ইচ্ছে অনুযায়ী উইলটা আইনসম্মত হোক। অনিমেষ পরিষ্কার বলল, তাহলে সেটা তো আমিই করব। হাসলেন ভদ্রলোক। নাকি অন্য কোনো লয়ারের কাছে উনি যেতে চাইছেন? আপনি ছাড়া এই শহরের অন্য কোনো লয়ার উনি বোধহয় চেনেন না। তাহলে উনি উইলটা ফেরত চাইছেন কেন তা আমি জানি না। মিস্টার রায় একটু চিন্তিত হয়ে পড়লেন। তারপর তরুণ সহকারীকে বললেন, দেখো তো বাহাদুর এখন আছে কিনা। আছে, একটু আগে দেখেছি। তরুণ বলল, তাহলে গাড়ি বের করতে বলো। সে কি, আপনি এই শরীর নিয়ে বাইরে যাবেন? শরীর এখন ভালো আছে। তাছাড়া আমি তো মহিতোষ বাবুর স্ত্রীকে আমার কাছে আসতে বলতে পারি না। মিস্টার রায় বললেন। একটা বড় খাম নিয়ে তরুণ সহকারী সামনে বসেছিল, অনিমেষ পেছনে, মিস্টার রায়ের পাশে। হাঁটাচলা করাতে কি খুব কষ্ট হয়? বেশিক্ষণ হাঁটলে হয়? এখন কি মনে হয় না কি বিরাট ভুল করেছেন? অনিমেষ হাসল। মানুষের অগ্রগতি হয়েছে যেসব আবিষ্কারের জন্য, তা করতে অনেকবার ব্যর্থতা এসেছে। সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই শেষ পর্যন্ত সফল হয়েছেন আবিষ্কারকরা, তাই না? মিস্টার রায় আর কথা বাড়ালেন না। বাড়ির মেইন গেটে গাড়ি না রেখে পেছনের দিকে গাড়িটাকে পার্ক করতে বলল অনিমেষ। ভেতরে ঢুকে মিস্টার রায় বললেন, বা, বাগানটা বেশ পরিষ্কার রেখেছেন দেখছি। কত বছরের বাড়ি? 50 পেরিয়ে গেছে। অনিমেষ বলল, আসুন। গাড়ির শব্দ পেয়ে মাধবীলতা বারান্দায় এসেছিল। অনিমেষ তাকে বলল, মিস্টার রায় অসুস্থ শরীর নিয়ে এসেছেন। ওকে বলো সেটা। মাধবীলতা দ্রুত চলে গেল ভেতরে। মিস্টার রায় বললেন, ইনি আপনার? থেমে গেলেন তিনি। আমার স্ত্রী। আচ্ছা, আপনারা যে বিয়ে করেছেন তা মহিতোষ বাবু জানতেন? আমরা মন্ত্র পড়ে বা সই করে বিয়ে করিনি। ও, তাই বলুন। আমি মহিতোষ বাবুকে বলেছিলাম, উইল থেকে ছেলেকে বঞ্চিত করছেন কেন? তিনি আপনাদের মেনে নিতে পারেননি। চলুন। বারান্দার চেয়ারে বসলেন মিস্টার রায়। আরো দুটো চেয়ার এনে দিল মাধবীলতা।
অনিমেষের ইচ্ছা করল না মিস্টার রায়ের সঙ্গে ওরা আলাপ করিয়ে দিতে, কিন্তু মাধবীলতা বলল, উনি এখনই আসছেন, আমি চা করছি। আপনি নর্মাল চা খাবেন তো? না, আমি চা খাই না, মিস্টার রায় বললেন। আপনি? তরুণ সহকারীর দিকে তাকালো মাধবীলতা। না না, আমি একটু আগেই চা খেয়েছি, তরুণ জানালো। মিস্টার রায় অনিমেষকে জিজ্ঞাসা করলেন, আপনারা কি উইলটা দেখেছেন? মাধবীলতা বলল, ওর পক্ষে দেখা সম্ভব ছিল না, আমি পড়েছি, কিন্তু ও দেখার আগেই উনি ছিঁড়ে ফেলেছিলেন? মিস্টার রায় অবাক। হ্যাঁ, ওটা অবশ্য মূল উইলের কপি, ছিঁড়লেও কোনো অসুবিধা হবে না, মাথা নাড়লেন মিস্টার রায়। কিন্তু মাধবীলতা বলল, উনি আসছেন। দুটো চেয়ার খালি ছিল, অনিমেষ এবং তরুণ সহকারী বসেনি। একটা চেয়ার মাধবীলতা তুলে মিস্টার রায়ের মুখোমুখি কিছুটা দূরত্বে রাখল। ছোট মা এসে সামনে হাত জোড় করলেন নীরবে। মিস্টার রায় বললেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আসতে পারিনি। আপনার চিঠি পেয়েছি, আপনি উইলের মূল কপি ফেরত চেয়েছেন, কারণটা জানতে পারি? ওটা আমার দরকার। ছোট মা বসলেন না, নিচু গলায় বললেন, কি করতে চান? উইলের প্রবেট নিতে চাইছেন? না। তাহলে? ওই উইল আমার দরকার নেই, আপনার স্বামীর শেষ ইচ্ছে। আমারও তো ইচ্ছে অনিচ্ছে আছে, বেশ জোর দিয়ে বললেন ছোট মা। আপনি ভেবে চিনতে বলছেন তো, কোনো প্রেশার নেই। আমি ছেলে মানুষ নই। বেশ, ওকে খামটা দিয়ে দাও, সহকারী তরুণকে বললেন মিস্টার রায়। তরুণ এগিয়ে এসে খামটা দিল ছোট মাকে। তিনি খাম খুলে স্ট্যাম্প বের করে পেপারের ওপর টাইপ করা উইল বের করলেন। এরপর চারটি বিস্মিত চোখের সামনে খুব যত্ন করে পড়ে ছিঁড়ে ফেললেন। টুকরোগুলো খামের মধ্যে ঢুকিয়ে মাধবীলতার দিকে এগিয়ে ধরলেন তিনি। এগুলো পুড়িয়ে ফেলো তো। মিস্টার রায় মাথা নাড়লেন। এমন ঘটনা আমি আগে কখনো দেখা তো দূরের কথা, শুনিও নি। মানুষ সম্পত্তি পাওয়ার জন্য মামলা করে, আপনি স্বেচ্ছায় ছেড়ে দিলেন। ছোট মা বললেন, আমি আর কদিন? ধরুন তিনি যদি কোনো উইল না করে যেতেন, তাহলে এই বাড়ির ব্যাপারে কি ব্যবস্থা নিতে হতো? আদালতে গিয়ে ওর প্রকৃত উত্তরাধিকারীরা নিজেদের দাবির সাপেক্ষে প্রমাণ দিতে পারলে খবরের কাগজে বিজ্ঞাপন দিতে হবে, তারপর কোর্ট অর্ডার দেবেন। তবে তাই করুন। বেশ, নামগুলো বলুন। আপনি অনিমেষের নামেই আবেদন করুন। ছোট মা কথাগুলো বলতেই অনিমেষের মুখ থেকে ছিটকে বের হলো, অসম্ভব। মিস্টার রায় অবাক হয়ে তাকালে। অনিমেষ বলল, আমি এই বাড়ির মালিকানা পেতে একদম রাজি নই। আপনি তো মহিতোষ বাবুর একমাত্র ছেলে। মিস্টার রায় বললেন, হতে পারি, কিন্তু আমাকে তিনি বঞ্চিত করেছেন ভেবেচিন্তে। তার ইচ্ছে ছিল আমাকে কিছু দিতে না চাওয়া, আর ছেলে হিসেবে আমি তো কখনোই এই বাড়ির জন্য কিছু করিনি, দীর্ঘকাল এই বাড়ির ছায়াও মাড়াইনি, তাই এই বাড়ি পাওয়ার ব্যাপারে কোনো অধিকার আমার নেই। অনিমেষ বলল। মিস্টার রায় মাথা নাড়লেন। সত্যি কথা। মাধবীলতা বলল, তাহলে এই বাড়ি বিক্রি করবে কি করে? বাড়ি বিক্রির কথা ভাবা হয়েছে। মিস্টার রায় জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, ওর পক্ষে একা থাকা সম্ভব হচ্ছে না, ওর বয়স হয়েছে, শরীরও খারাপ, তাই বাড়ি বিক্রি করে যে টাকা পাওয়া যাবে ওর নামে ব্যাংকে রেখে একটা ভালো ফ্ল্যাট ভাড়া করে ওর থাকার ব্যবস্থা করার কথা ভাবা হয়েছে। মাধবীলতা বলল, সেখানেও তো ওকে একা থাকতে হবে। মিস্টার রায় জিজ্ঞাসা করলেন, এত বড় বাড়িতে একা থাকা যায় না, যেটা ফ্ল্যাটে সম্ভব। ওর মৃত্যুর পরে টাকাটার কি হবে? উনি ঠিক করবেন। কি আশ্চর্য, উনি তো বাড়ির মালিকানা নিতে রাজি হননি, বাড়ি বিক্রি করা টাকার মালিকানা নেবেন কি করে? মাধবীলতা চুপ করে গেল। ছোট মা বললেন, অনি যখন রাজি হচ্ছে না, তখন ওর ছেলে অর্ককে এই সব কিছু দিয়ে দেওয়া হোক।
তার বয়স কত? প্রায় 40। ছোট মাই জবাব দিলেন। ও, তিনি এখানে এসেছেন? না, কিন্তু আসবে। বেশ, তিনি এলে এবং রাজি হলে তো কোনো সমস্যাই নেই। মিস্টার রায় উঠে দাঁড়ালেন। আচ্ছা, আমি এখন চলি। অনিমেষ তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে এলো। গাড়িতে ওঠার আগে মিস্টার রায় জিজ্ঞাসা করলেন, আপনার ছেলে অর্ক কি করেন? চাকরি, কলকাতায়। অনিমেষ জবাব দিল। অর্কর সঙ্গে একদিন অন্তর অন্তর কথা হয় মাধবীলতার। মিনিট খানিকের মধ্যে দুই জায়গায় খবরাখবর নিয়ে ফোন বন্ধ হয়। অর্ক সকালে ভাত, আলু সেদ্ধ, ডিম সিদ্ধ, মাখন দিয়ে খেয়ে বেরিয়ে যাচ্ছে। রাতের খাবার বাইরে খেয়ে আসে। এতে তার কোনো অসুবিধে হচ্ছে না। গতকাল তার এক বন্ধুর আসার কথা ছিল। আজ মাধবীলতা সে কথা জিজ্ঞাসা করল। অর্ক বলল, হ্যাঁ মা, ও এসেছে। কলকাতায় ওর থাকার জায়গা নেই, আর তোমরাও তো জলপাইগুড়িতে, তাই বলে দিয়েছি আসতে। ও আমার ঘরেই শোয়। কোথায় থাকে সে? মাধবীলতা জিজ্ঞাসা করল। ওর বাড়ি হাজারিবাগে। বাঙালি তো? আশ্চর্য, তুমি এই প্রশ্ন করছো। ও যদি সাঁওতাল হতো তাহলে কি এসে যেত? ভদ্র মানুষ, এটাই শেষ কথা। অর্ক হেসে বলেছিল, শোন, তোকে আজকালের মধ্যে জলপাইগুড়িতে আসতে হবে। আমি তো বলেছি যাব, হঠাৎ আজকালের মধ্যে কেন? খুব দরকার আছে, তুই না এলে হবে না। মাধবীলতা গম্ভীর। মা, হুট করে তো কাজ ছেড়ে আসা যায় না, আমি দেখছি। মাধবীলতা নিচু গলায় বলল, শোন, তুই এই সপ্তাহের মধ্যে আয়। তোকে কোর্টে গিয়ে সব সই সাবুত করতে হবে। সে কি? আমি কি জন্য কোর্টে যাব? অবাক হলো অর্ক। তুই এলেই সব বলবো। আচ্ছা, এক কাজ কর, এখানে কাগজপত্র সব রেডি হয়ে গেলেই আমি তোকে জানাবো। তুই রাতের ট্রেন ধরে সারাদিন কাজ শেষে ফিরে যাবি। মানুষের তো প্রয়োজনে একটা দিন ছুটি নেওয়ার দরকার হয়। আর একটা কথা, তুই যখন এখানে আসবি তখন তোর বন্ধু কি ওই বাড়িতেই থাকবে? মাধবীলতা জিজ্ঞেস করলো। ও তোমরা ফিরে আসার আগেই চলে যাবে। আরে, আমি জিজ্ঞাসা করেছি তুই এলে ও কোথায় থাকবে। একদিন আমি না থাকলে ওর অসুবিধা হবে না। তুই ওকে সঙ্গে করে নিয়ে আয়, নতুন জায়গা দেখে যাবে। না না, ওর পক্ষে যাওয়া সম্ভব নয়। 2 সেকেন্ড চুপ করে থেকে মাধবীলতা জিজ্ঞাসা করলো, তোর এই বন্ধু পুরুষ না মেয়ে? শব্দ করে হাসলো অর্ক। যত বয়স বাড়ছে তুমি তত বাঙালি মা হয়ে যাচ্ছ। তোমার মোবাইলের বিল বাড়ছে, তা খেয়ালই রাখছো না। আচ্ছা, এখন রাখছি। মোবাইল হাতে নিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকলো মাধবীলতা। অর্কর কথাবার্তা তার মোটেই ভালো লাগছিল না। কেবলই মনে হচ্ছিল ও কিছু লুকোতে চাইছে। এই এতগুলো বছর ধরে যে ছেলেকে সে দেখছে, তার সঙ্গে আজকের অর্ক যেন একটু আলাদা। সেই কমিউন গড়ার স্বপ্ন চোখ থেকে চলে যাওয়ার পর ও অনেক গম্ভীর হয়ে গেছে ঠিকই, কিন্তু ওকে বুঝতে অসুবিধে হতো না মাধবীলতার। ঘর থেকে বেরিয়ে অনিমেষকে দেখতে পেল সে। অনিমেষ বাগানের মাঝখানে দাঁড়িয়ে মাটির দিকে তাকিয়ে আছে। তারপর ক্রাশ তুলে তার তলা দিয়ে কিছু স্পর্শ করল। মাধবীলতা বারান্দা থেকে জিজ্ঞাসা করল, ওখানে কি করছো? অনিমেষ পেছন ফিরে তাকালো। এদিকে এসো। মাধবীলতা গাছগাছালি বাঁচিয়ে অনিমেষের কাছে গেলে অনিমেষ বলল, দেখো। একটা একরত্তি কুকুরের বাচ্চা মাটিতে শুয়ে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। মাধবীলতা জিজ্ঞাসা করল, এটা কোথা থেকে এলো? কোনো কুকুরকে তো দেখিনি। ইনি কুকুরের শাবক নয়, শেয়ালছানা। জঙ্গল পরিষ্কার করার সময় ওর মা নিয়ে গিয়েছিল, এখন নিরাপদ ভেবে ফিরিয়ে এনেছে। মা নিশ্চয়ই কাছাকাছি কোথাও আছে, আমাদের দেখে উদ্বিগ্ন হয়ে ভাবছে বাচ্চার কোনো ক্ষতি করি কিনা। পৃথিবীর সব প্রাণীর মায়েরা একই রকম।
শুধু জলে যারা বাস করে তারা ছাড়া। অনিমেষ যেন নিজের মনেই কথাগুলো বলছিল। মাধবীলতা বলল, সরে এসো, ওর মাকে আসতে দাও। ওরা বারান্দায় উঠে আসতেই বাইরে থেকে একটা গলা ভেসে এলো, অনিমেষ বাবু কি বাড়িতে আছেন? অনিমেষ চেঁচিয়ে বলল, হ্যাঁ। ওপাশ দিয়ে ভেতরে আসুন। একটু পরেই মিস্টার রায়ের সহকারী তরুণটিকে দেখা গেল। হাসি মুখে বলল, নমস্কার স্যার, আপনাকে দেখা করতে বলেছেন। কাগজপত্র তৈরি হচ্ছে, সে ব্যাপারে কিছু কথা জেনে নেবেন। আপনি কি আজ সন্ধ্যের পরে যেতে পারবেন? সন্ধ্যের পরে? শুনেছি জলপাইগুড়িতে রিক্সা পাওয়া একটা সমস্যা। ঠিক আছে, তবে যে রিক্সায় যাবেন তার রিক্সাওয়ালাকে অপেক্ষা করতে বললে করবে, কিছু বাড়তি ভাড়া নেবে। আসলে ওই সময়ে স্যার ফ্রি থাকেন। অনিমেষ কিছু বলার আগেই মাধবীলতা বলল, আপনি এসে বসুন, চা আনছি। না না, এখন একটু সময় নেই। তরুণ মাথা নাড়ল। ঠিক আছে, আজ সন্ধেবেলায় আমরা যাব, মাধবীলতা বলল। তরুণ মাথা নেড়ে চলে গেলে তার বাবাকে দেখা গেল, হাতে একটা দড়ি আর কাটারি নিয়ে ঢুকছে। মাধবীলতা হাসল। কি রে তুই? এর মধ্যে ছোট মা বেরিয়ে এসেছিলেন, বললেন, এসে গেছিস, পারবি তো? ছেলেটি বেশ জোরে মাথা নাড়ল। হ্যাঁ পারবো। ছোট মা বললেন, ওর বাবাকে বলেছিলাম কয়েকটা নারকোল পেড়ে দিতে, বলল ছেলেই পারবে। পাইকাররা এসে সব নারকোল কিনে নিয়ে যাওয়ার আগে কয়েকটা ঘরেই রাখি। অনিমেষ বলল, ওইটুকু ছেলে গাছে উঠে নারকোল কাটবে? ততক্ষণে বাবা চলে গিয়েছে যে গাছটার নিচে, সেটা একটু বাঁকা হয়ে উপরে উঠেছে। গাছের মাথায় অনেকগুলো পুরষ্ট নারকোল ঝুলছে। কোমরের সঙ্গে দড়ি বেঁধে তরতর করে উপরে উঠে গেল বাবা। তারপর স্বাচ্ছন্দ্যে গোটা পাঁচেক নারকোল কেটে নিচে ফেলে দিল। ছোট মা চেঁচিয়ে বললেন, আর লাগবে না, নেমে আয়। বাবা হাসি মুখে নারকোলগুলোকে 3 বারে তুলে নিতেই বারান্দায় রাখতে বলল মাধবীলতা, এই, তোর বাবাকে বলবি আমরা একটা জরুরি কাজে সন্ধ্যের সময় বের হব, সে যেন 6:30টার মধ্যে রিক্সা নিয়ে চলে আসে। বাবা হাত নাড়তেই ছোট মা একটা নারকোল তুলে তার হাতে দিয়ে বললেন, এটা তুই বাড়ি নিয়ে যা, আমি নাড়ু বানালে এসে খেয়ে যাবি। বাবা চলে গেলে অনিমেষ জিজ্ঞাসা করল, রিক্সা যখন পাওয়া যাচ্ছে তখন আমি একাই চলে যেতে পারতাম, তুমি কেন কষ্ট করবে? মাধবীলতা কিছু বলার আগেই ছোট মা বললেন, ও গেলে খুব ভালো হবে। কেন? অনিমেষ তাকালো। তোমাকে এ ব্যাপারে আমি ঠিক বিশ্বাস করতে পারি না। গিয়ে এমন সব কথা বলবে যে সব ভেস্তে যাবে। মাধবীলতা মাথা ঠান্ডা করে কথা বলতে পারবে। চমৎকার, সেই ছেলেবেলা থেকে আমায় দেখছো তুমি, মেনে নিলাম তুমি ভাবছো আমার মাথা ঠান্ডা নয়, কিন্তু মাধবীলতাকে তো আগের বার খুব অল্প সময়ের জন্য দেখেছো, আর এবার কদিন এর মধ্যেই জানতে পারলে ওর মাথা কত ঠান্ডা। একটু অবিচার হয়ে যাচ্ছে না? অনিমেষ ঘরের দিকে যেতে যেতে বলল। ছোট মা গলা তুললেন, শোনো, ভাত হয়েছে কিনা তা বোঝার জন্য হাঁড়ির সব চাল টিপতে হয় না, একটাতেই বোঝা যায়। মাধবীলতা বুঝতে পারছিল অনিমেষ পছন্দ করছে না ওর সঙ্গে সে উকিলের কাছে যায়। ওর সম্পর্কে মহিতোষের মনোভাব জানার পরে এই বাড়ি সম্পর্কে আগ্রহ কমে গেছে। উকিলকে যে সহযোগিতা করবে এমন ভরসা হচ্ছে, কিন্তু এ নিয়ে অনিমেষের সঙ্গে কথা বলতে চাইছিল না মাধবীলতা। ছোট মাকে এই বাড়িতে একা ফেলে কলকাতায় ফিরে যাওয়া অত্যন্ত অমানবিক কাজ হবে। এতদিন দূরে ছিল, এখানে চোখের আড়ালে কি ঘটেছে তা জানাও ছিল না, কিন্তু দেখার পরে একটা ব্যবস্থা না করে সে যেতে পারবে না। পরে অনিমেষকে না হয় বোঝানো যাবে। খাটের একপাশে বসে মাধবীলতা বলল, কলকাতার বাড়িতে একজন অতিথি এসেছে। মানে? অনিমেষ তাকালো। অর্ককে ফোন করেছিলাম,
ও বলল ওর এক বন্ধু নাকি এসেছে। বন্ধু? কে? তুমি তাকে চেনো? না, বলল হাজারিবাগে বাড়ি, কলকাতায় কেউ নেই, তাই কয়েকদিনের জন্য আমাদের ওখানে থাকছে, আমরা ফেরার আগেই চলে যাবে। অনিমেষ মাথা নাড়ল। ঠিক শুনেছ তো? একদম ঠিক। কোনোদিন শুনিনি হাজারিবাগে ওর একজন বন্ধু আছে। অর্ক তো কখনো সেখানে যায়নি। তাছাড়া গত 10-12 বছরে ওর কোনো বন্ধুকেও বাড়িতে দেখেছ? না, দেখিনি। মাথা নাড়ল মাধবীলতা। আমরা যেই চলে এলাম অমনি ওর এমন ঘনিষ্ঠ বন্ধু কলকাতায় এলো যে তাকে সে বাড়িতে থাকতে দিল। লতা, আমার ভালো লাগছে না। অনিমেষ বলল, আমারও ভালো লাগছে না। আমি ওকে এখানে আসতে বলেছিলাম। সে তো নিজে থেকেই আসতে চেয়েছিল। হ্যাঁ, তখন সময় বলেনি। আমি বলেছিলাম এই সপ্তাহেই কয়েকদিনের জন্য আসতে, কিন্তু বলল ও ছুটি পাবে না। অনিমেষ অবাক হয়ে তাকালো। ছুটি পাবে না? গত 3 বছরে ও 1-2 দিনের বেশি ছাড়া অফিস কামাই করেনি, তাই ছুটি চাইলে 1 সপ্তাহের জন্য ওকে ছুটি দেওয়া হবে না, তুমি বিশ্বাস করছো? না। কিছু একটা তো ও করেছে। ভেবে কোনো লাভ নেই। সবচেয়ে যেটা আমাকে অবাক করেছে তা হলো, আমি চাপ দিতে সে বলল সে একদিনের জন্য আসতে পারে, কিন্তু বন্ধুকে বাড়িতে রেখে আসবে। বললাম তাকে নিয়েই আয়। ও বলল ওর পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়। মাধবীলতা জানালো, ব্যাপারটা সম্পর্কে খোঁজ নেওয়া দরকার লতা। পাগল, ও জানলে ভাববে গোয়েন্দা লাগিয়েছি। পাড়ার কারুর ফোন নাম্বার তো জানি না। আচ্ছা, তোমার সঙ্গে পড়াতেন যে ভদ্রমহিলা মাঝে মাঝে আসতেন, শিলাদি? হ্যাঁ, ওর ফোন নাম্বার জানো তো? অনিমেষ তাকালো। কি হবে? জবাব দিতে গিয়েও থেমে গেল অনিমেষ। মাধবীলতা বলল, আমি শিলাদিকে বলবো তুমি আমাদের বাড়িতে গিয়ে দেখে এসো ছেলেটা কি করছে, কার সঙ্গে আছে। অনিমেষ মাথা নাড়ল। তা ঠিক। আমি যদি কলকাতায় চলে যাই। খাট থেকে নেমে পড়ল মাধবীলতা। না, বেশ কিছুদিন ধরে একটু একটু উল্টোপাল্টা বলছিলে, আজ দেখছি মাথাটা একদম খারাপ হয়ে গেছে। আমরা এখানে এসেছি কেন? যে জন্য এসেছি তা শেষ না করে তুমি ফিরে যাবে? কার জন্যে যাবে? যার বয়স 40 পেরিয়ে গেছে, যাকে কয়েক বছর বাদে প্রৌঢ় বলা হবে, সে কার সঙ্গে আছে তা দেখার জন্যে? অর্ক ছেলে না হয়ে যদি মেয়ে হতো তাহলে তুমি কি করতে আমি ভেবে পাচ্ছি না। যা ইচ্ছে করুকো, ছেলে বন্ধু হোক মেয়ে বন্ধু হোক, আমার কিছু যায় আসে না, কিন্তু এমন কিছু যেন না করে যা নিয়ে 5 জন কথা বলবে। আমাদের তো ওখানেই ফিরে যেতে হবে। মাধবীলতা ঘর থেকে বেরিয়ে গেল। অনিমেষের মোটেই বিশ্বাস হচ্ছিল না তাদের অনুপস্থিতিতে অর্ক কোনো মেয়েকে বাড়িতে আশ্রয় দিয়েছে। ওর আচরণ দেখে কখনোই এরকম মনে হয়নি। ও কি কাউকে ভালোবেসেছে? আজ এতদিন পরে মনে পড়ল নিজেদের কথা। শান্তিনিকেতনে সে মাধবীলতার সঙ্গে দেখা করে একটা রাত কাটিয়েছিল। মাধবীলতা সে সময় বাড়ি থেকে বেরিয়ে এসেছে। না হলে ওর বাবা মায়ের মনের অবস্থা কি হতো তা সে আজ অনুমান করতে পারত। তখন তাদের বয়স কম ছিল। আবেগই শেষ কথা হওয়ায় বাস্তব নিয়ে বিন্দুমাত্র চিন্তা করেনি।